আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই সুন্দর সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং বাংলা একাডেমির পরিচালক মোবারক হোসেনের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই থাকছে চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী শেখ আফজালের একক চিত্র প্রদর্শনী ইন্টারন্যাশনাল অ্যাফেকশন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 মে পর্যন্ত। ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কাজী হাসিবুল হাসানের একক চিত্রকলা প্রদর্শনী ফেরা রিটার্ন টু দ্য ফোল্ড। প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী সানজিদ মাহমুদের একক চিত্র প্রদর্শনী ওয়েন ড্রয়িং ক্যান স্পিক। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস প্রসেসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে বৈশাখ এবং দেশজ শিল্পের পুনর্বয়ন শিরোনামে শিল্পী সামিনা নাফিজের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পীর তেল রং ও মিশ্র মাধ্যমে আঁকা 23টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 25 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি রূপালী পর্দার গান। একটা মন চাই যার পৃথিবী হবে শুধু ঘিরে আমায়, মিশে রব শুধু আমি সারাটা দিন যার চিন্তায়। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। বুঝে গেছো যে তোমাকে এখানে কেউ সাপোর্ট করবে না। আম্মা, আম্মা তুমি খুব ভালো করে জানো ভয় আমি কাউরে পাই না। হয় আমিও পাই না। তুমি লজ্জা হয় যে তোমার মতো একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় রান্না বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। রাত 9:40 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। নির্ঝর বিয়ে কবে করছো? আমি তোর অপেক্ষা করতে পারছি না। তোমাকে হাজারও কিনতে পাওয়া যায়। শাট আপ। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলা একাডেমির পরিচালক কবি মোবারক হোসেন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি বাংলা একাডেমিতে একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন মোবারক হোসেন নামে, এবং অনেক বই আপনার প্রকাশিত হয় কর্মস্থলে মোবারক হোসেন নামে, কিন্তু পাশাপাশি আপনি ব্যক্তিগতভাবে যখন লেখেন কবি হিসেবে আপনার নাম, আপনি পরিচিত সাজ্জাদ আরেফিন। তো এই যে দুটো নামে একসাথে কাজ করছেন, কোনো বিড়ম্বনা হয় কিংবা কেন এটা? এটা বিড়ম্বনায় যে একবারই পড়তে হয় না, হঠাৎ পড়তেই হয়। যেমন হঠাৎ কেউ একটা কবিতা সংকলন করলেন, মাথায় থাকলো মোবারক হোসেন, তখন দেখা গেলো যে সাজ্জাদ আরেফিন নামটি ভুলে গেলেন, পরে দুঃখিত হচ্ছেন, এরকম ঘটনা ঘটে।
কিন্তু আমার এতে কোনো মানে সমস্যা নেই। আমি কবিতা লিখি একবারেই নিজের মনের আনন্দে, আমার নিজের আনন্দের জন্যে। কেউ পড়লে ভালো, না পড়লে মানে আমার দিক থেকে কোনো সমস্যা নেই। দুটো নাম একেবারেই ভিন্ন কিন্তু সত্তা একই। বেশ মজা কিন্তু, এবং অনেক সময় মানুষকে বিভ্রান্তিতেও ফেলে, এক ধরনের মজাও বলা যায়। না, অনেক সময় মানে আমার সামনেই শুনছি যে সাজেদা আরিফিন কবিতাটা ভালো লাগছে, কিন্তু আমি ওই ব্যাপারে মানে মোটেও আগ্রহ দেখাই না। থেকে কি বুঝে নেওয়া যায় যে আপনি মজা করতে বেশ পছন্দ করেন একটু? এটা ওই প্রাতিষ্ঠানিক মোবারক হোসেন আর কবি সাজেদা আরিফিন দুটো এক মানুষ হলেও আলাদা মানুষ আসলে। বৈশাখের কবিতা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে আপনার সম্পাদনায়। দীর্ঘদিন ধরে নিশ্চয়ই কাজ করেছেন বৈশাখের কবিতা নিয়ে। এই বইটিতে বৈশাখকে আপনি কিভাবে তুলে ধরেছেন? কোন ধরনের কবিতা এখানে স্থান পেয়েছে? আসলে এটা একটু লম্বা সময় ধরেই মনের মধ্যে ছিল, বৈশাখটা ছিল। কোনো না কোনোভাবে এটা হঠাৎ করেই মনে হলো যে আমাদের এই বৈশাখ কবিতা করা দরকার। বৈশাখ আমার কাছে শুধু মানে স্বরায়িত বাংলাদেশের একটা ঋতুর প্রথম মাস নয়। বৈশাখ যখনই বৈশাখ শব্দটা উচ্চারিত হয়, বাঙালি মাত্রই, শুধু বাঙালি বলবো না, এ দেশের মানুষ মাত্রই অন্যভাবে উদ্বেলিত হয়। একটা শৈশব উঠে আসে, সাথে উঠে আসে, মেলা চলে আসে, ঝড় চলে আসে, আম কোরানোর ব্যাপারগুলো চলে আসে। বিরাট অনুষঙ্গ নিয়ে আমাদের জীবনে বৈশাখ জড়িয়ে আছে। হালখাতা, আপনি যদি শহরে যদিও হালখাতাটা ওইভাবে হয় না, কিন্তু গ্রামে কিন্তু এখনও হালখাতা আছে, যে নতুন বছর শুরু করা, নতুন হিসাব নিকাশ শুরু করা, পুরনো হিসাব চুকিয়ে দেওয়ার ব্যাপার, সব মিলিয়ে গ্রামীণ জীবনে বৈশাখ যে অনুষঙ্গে আসে, শহরে ঠিক ওরকম না। কিন্তু শহরেও মানে এখন তো আমাদের সংস্কৃতিতে যোগ হচ্ছে, এই মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, ছায়ানটের অনুষ্ঠানের কথা জানেন, ওটা ছাড়া তো বৈশাখ এখন মানে শহরে বৈশাখ বলতে আমরা ভাবতেই পাই না যে ছায়ানটের অনুষ্ঠান নাই, বৈশাখ হচ্ছে। বাংলা একাডেমিতে মেলা হচ্ছে না, বৈশাখ হচ্ছে, এরকম কিন্তু ভাবার কোনো অবকাশ নেই। ফলে এই যে এই সময় এই বৈশাখের যে দীর্ঘ মানে ব্যাপার, এটাকে বৈশাখকে আমরা যদি অন্যভাবে বিবেচনা করি, বৈশাখ কিন্তু আমাদের অর্জন করে নিতে হয়েছে। কিন্তু বৈশাখ যে মানে আপনি ছিল এরকম না, বৈশাখ নিয়ে নানান বিড়ম্বনায় পড়তে হয়েছে এদেশের মানুষকে। বৈশাখ আন্দোলন সংগ্রামেরও প্রতীক। কিন্তু এই ছায়ানটের যে অনুষ্ঠান আজকে দেখছি, এর জন্যে সঞ্জিতা খাতুনকে অনেক পথ পেরিয়ে, অনেক চড়াই উঠতে পেরিয়ে এই জায়গাটায় আসতে হয়েছে। কারণ আমরা কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্টের অর্জন। ফলে আনন্দটাও এই জন্য বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে বৈশাখের কবিতায়, বইটিতে বৈশাখের যত রকম রূপ আছে, একেবারে রুদ্র রূপ, একেবারে আনন্দের রূপ, সবকিছুরই এখানে সংমিশ্রণ আছে। সবকিছু মানে আমাদের কবিরা যতভাবে দেখার চেষ্টা করছেন, সবগুলোকে মানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। একেবারে সব কোন কোন সময়ের কবিদের কবিতা এখানে স্থান? আমাদের কবি কায়কোবাদ থেকে শুরু করে একদম সাম্প্রতিকতম, যখন 70-এর জন্ম, 74 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে, নবীন কবি পর্যন্ত চলে এসেছে। বেশ সময় সাপেক্ষ, এবং আপনি বললেনও যে সময় নিয়ে কাজ করেছেন। কালেকশনটা কিভাবে করেছিলেন? এটা মনে ছিল এক সময়, মানে একটা কাজ তো হুট করে না, অনেক সময় ধরে চিন্তা ভাবনারই ফসল এটা। যে ধরেন বৈশাখ তো উৎসব আমাদের, এই উৎসবের একটা অনুসঙ্গত কবিতা, মানে কবিতা পাঠ করবেনই, মানে নানান অনুষ্ঠান হচ্ছে, কবিতা পাঠ করছেন, কিন্তু ভালো কবিতাটি খুঁজে পাওয়া, চট করে পাওয়া, হাতের কাছে পাওয়া অনেক সময় হয়ে ওঠে না। এই চিন্তা থেকেই যে মানে একসাথে যদি কবিতাগুলো থাকে, সবার জন্য ভালো হবে, মানে সুবিধাও হবে, পেয়ে যাওয়া। এবং এই বইটির দ্বিতীয় সংস্করণও খুব শীঘ্রই বের হচ্ছে। দ্বিতীয় সংস্করণ বের হচ্ছে, সেখানে কি কোনো পরিবর্তন আসবে? আপনি জানেন প্রাতিষ্ঠানিক কাজের কিছু সীমাবদ্ধতা থাকে, যে মানে আপনাকে অনেক নিয়মকানুনের মধ্যেই করতে হয়। কিন্তু আপনি যখন একটি কাজ বাইরে থেকে করবেন, বাইরে প্রকাশও করবে, সেই জবাবদিহিতার ব্যাপার থাকে না। আপনি মানে বৈশাখের একজন কবি হয়তো 5টা কবিতা ভালো লিখলেন, আমি তো চাবো সেই 5টা কবিতাই পাঠক জানুক, পাঠকের কাছে যাক। কিন্তু প্রাতিষ্ঠানিক মানে যে একজন 5টা ছাপবেন, একজন 2টা ছাপবেন, এর জন্য একটা নীতিমালার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু যখন মানে প্রতিষ্ঠানের বাইরে আপনি করবেন, তখন এই জবাবদিহিতাটা মানে ওইভাবে থাকে না, যে মানে একজন সম্পাদকের রুচিটাই তখন প্রাধান্য পায়। আমি চেষ্টা করেছি যে এই আমাদের যে প্রথম বৈশাখী কবিতা থেকে এই বৈশাখী কবিতা প্রায় দ্বিগুণ। কেন দ্বিগুণ? আমি চেয়েছি যে ভালো কবিতা সব যতটুকু সামনে নিয়ে আসা যায়।
একজন কবির 3টা কবিতা আমার তো মানে ওই মানে থাকলে আমার ধারণা পাঠকরা খুব আপত্তি করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি কবিতা, আমি এর বেশি কবিতা খুঁজে পাইনি। রবীন্দ্রনাথ 4টা কবিতা আছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 2টি কবিতা লিখে দিয়েছে। আমি এরকমভাবে আমাদের সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হকের যে পরিমাণ বৈশাখের কবিতা, একটা আলাদা বই হতে পারে। তার বৈশাখের রচিত পংক্তিমালা আমি নিতে সেক্ষেত্রে পারিনি। আপনাকে বেশ কষ্ট করতে হয়েছে যে কোনটা আপনি বেছে নেবেন। খুবই কঠিন কাজ যে এই সীমাবদ্ধ এরিয়ার মধ্যে থাকা, যে পৃষ্ঠার সংখ্যার মধ্যে থাকা, বাছাই করাটা খুবই কঠিন আসলে। আসলে সীমাবদ্ধতার ভেতরে থেকেও যদি একটা কাজ ভালোভাবে করা যায়, সেখানেই আসলে আমার কাছে মনে হয় যে কাজের একটা তৃপ্তি চলে আসে তখন। এটা আমি বলবো না, এটা যারা পড়বেন, যারা দেখবেন, আপনারা বলবেন যে মানে কতটুকু আমি পেরেছি। মোবারক হোসেনের কাছ থেকে তো আমরা এই বইটি একটা পেয়েছি এবং দ্বিতীয় সংস্করণ পাবো। সাজ্জাদ আরেফিন নামে আপনি যে লেখেন, ব্যক্তিগত স্বাধীনভাবে যখন লেখেন, সেখানে কবিতায় কি প্রাধান্য পায়? আমি মূলতই কবিতা লিখি। আমার মা কবি ছিলেন। সেই মানে 60-এর দশকের প্রথম দিকে অনেক পত্রিকায় তার লেখালেখি ছড়ে ছিটিয়ে আছে অনেক। আমার আরেক ভাই শামসুল আরিফিন, ও কবিতা লেখেন। মোটামুটি পারিবারিকভাবেই কবিতা লেখার মানে চর্চাটা মানে শুরু হয়েছিল আসলে। সেই আমি যখন পড়ি, কত 7-8 পড়ি, তখন থেকেই মানে লেখালেখি করা শুরু। এই দীর্ঘ সময় ধরে লিখছি, কিন্তু ওইভাবে যে প্রাতিষ্ঠানিক কাজের চাপ, নানান কিছু সব কিছু মিলিয়ে যে একবারে নিবেদিত প্রাণ কবিতা কর্মী আমি এটা দাবি করব না। তবে না লিখলে এক ধরনের তাড়না কাজ করে, কষ্ট হয়। সেই কষ্টগুলোকে কবিতা লিখলে সেটা কিছুটা রিলিফ পাওয়া যায়। লিখি ওই তাড়না থেকেই। এ পর্যন্ত কবিতার বই যখন বের করেছেন সাজ্জাদ আরেফিন নামে, কোন ধরনের কবিতা প্রাধান্য পেয়েছে? প্রেমের নাকি দ্রোহের? এখন তো সব কবিতাই প্রেমের কবিতা, মানে ভালোবাসার কবিতা। ভালোবাসা না থাকলে তো আপনি লিখতে পারবেন না। মানে সেটা হোক দেশপ্রেম হোক, মানবিক প্রেম হোক, প্রকৃতি হোক, ভালোবাসা না থাকলে তো আর কিছুই হয় না আসলে। এই মূলতই আমার কবিতা মানে প্রেমের কবিতা। কটি বই প্রকাশিত হয়েছে? 7টি বই। আচ্ছা, তো এর বাইরেও যতটুকু জানি যে আপনি কবিতার বাইরেও সম্পাদনার কাজও করেছেন সাজ্জাদ আরেফিন নামে। সেক্ষেত্রে কি প্রবন্ধ প্রাধান্য পেয়েছে না উপন্যাস, না কোন ধরনের বিষয়? আমার মধ্যে যে মানে যে বোধটা কাজ করে, যে আমি যখন বাংলা একাডেমিতে যোগদান করি 1992 সালে, তখন থেকে আমার মানে এই দেশের স্বাধীন মানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলো নানানভাবে কাজ করতো। যে আমি দেখতাম যে এই বিষয়গুলো নিয়ে কী কাজ হয়েছে আমাদের। আমি দেখলাম একুশের গান, আমি এখন পর্যন্ত কোনো 21-এর গানের সংকলন বেরোয়নি। আমি লম্বা সময় ধরে মানে একবারে সেই 94-95 সাল থেকে শুরু করি এখন পর্যন্ত যত রকমের যারা আমাদের গান 21-এর নিয়ে গান লিখছেন, কবিতা লিখছেন, এগুলো মানে সংগ্রহ করছি, নানানভাবে সংগ্রহ করছি। তার এই সংগ্রহের একটা এখন এগুলো বেরোবে, বাংলা একাডেমি থেকেই বেরোবে এই সংগ্রহগুলো। ফলে এই চিন্তা থেকে যে সম্পাদনের প্রয়োজনীয় কাজ আমরা তো ভাষা আন্দোলনকে এখনও যে আমরা বলছি ভাষা আন্দোলনের সাহিত্য একটা আলাদা ঘরানা হয়ে গেছে। কিন্তু এখন ভাষা আন্দোলনের সাহিত্য বিষয়টা মানে এই যেমন আমাদের মুক্তিযুদ্ধের সাহিত্য, ভাষা আন্দোলনের সাহিত্য, কিন্তু ভাষা আন্দোলনের সাহিত্য কি আপনি কি বলতে পারবেন যে চট করে আমাদের এই বইগুলো ভাষা আন্দোলন নিয়ে লেখা ওরকমভাবে মানে করে নেই। বাংলা একাডেমির আমাদের বর্তমান মহাপরিচালক শামসুজ্জামান খান সাহেব, ওনার সময় আমার চাকরি বাংলা একাডেমিতে। আসলে ওনার হাত ধরেই আমার এই সম্পাদনার কাজ, উনিই প্রথম আমাকে মানে দায়িত্ব দিয়েছিলেন বাংলা একাডেমিতে 21-এর প্রবন্ধ সংকলন করার জন্য। তো এই ছাড়া আবার ওনাকে পরিচালক হিসেবে পেয়েছিলাম বাংলা একাডেমিতে, এখন উনি মহাপরিচালক। তারপরে আমি স্যারকে বললাম, হ্যাঁ তোমার সেই কাজগুলো মানে পুরো সিরিজটা আমরা 21-এর সাহিত্য এই নামে একটা পুরো সিরিজ বের করছি। যেমন 21-এর নাটক, 21-এর গল্প, 21-এর উপন্যাস, 21-এর প্রবন্ধ, 21-এর কবিতা, ছড়া, গান, এই সবগুলো পুরো সিরিজটাই হবে। এর মধ্যে ভাষা আন্দোলনের 60 বছর উপলক্ষে 21-এর নাটক মানে 21-এর সাহিত্য নাটক, এই অংশটা বেড়ে গেছে এবং এই শেষ হয়ে গেছে। এটা আসলে আরেকটা এই বছরে আর 2টা বেরোবে। আমার সাথে কাজ করছেন, বোঝা যাচ্ছে যে পাঠকদের আগ্রহ ছিল। বিশ্বজিৎ ঘোষ, আমি বিশ্বজিৎ ঘোষ এবং আমাদের মহাপরিচালক মহোদয়, উপদেষ্টা সম্পাদক, আমরা এই কাজটা করছি। পুরো কাজটা হলে আমরা বুঝতে পারবো যে ভাষা আন্দোলনের সাহিত্যটা কতটা বিস্তৃত আমাদের।
আপনারা এক্ষেত্রে কাজ করছেন এবং আশা করছি যে একেবারে শেষ পর্যন্ত সফলভাবে আপনাদের এগিয়ে যাওয়াটা অব্যাহত থাকবে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বৈশাখের কবিতা নিয়ে, এবং এখন বৈশাখ চলছে, তো আপনার লেখা একটি বৈশাখের কবিতা দিয়ে যদি অনুষ্ঠান আপনি শেষ কি হেরে গলার বৈশাখের কবিতা শুনবেন? তারপরও কবির কণ্ঠে বৈশাখের কবিতা, এটা অবশ্যই অন্যরকম। তাহলে আমার লেখাই আমি পড়ে শোনাই তাহলে, অবশ্যই, কারণ সেটাই শুনতে চাচ্ছি। অন্য কবিতা পড়তে গেলে মানে আমাকে না, বাইরে আমরা গেলে আপনার কবিতাই ধমকা দিতে শুনতে পারে চাচ্ছি। যে এই হেরে গলায় কোন সাহসে আমি কবিতাটা পড়লাম। আমার নিজের কবিতা আমার মতো আমি পড়তে পারি। জীবনের উৎসবে আর মাত্র কয়েকটা দিন, কোনোভাবে পার করতে পারলেই হলো। আমাদের কচিমুখে মা অনেক কষ্টে পুড়ে দিতেন করলার ভর্তা, তেতো শাক। কোনো বালা মুসিবত যেন না ছয় বাচ্চাদের। চৈত্রের শেষ দিনে খড়ের মুঠিতে আগুন জ্বালিয়ে বাড়ির চারপাশ ঘুরে আসতাম, সব অমঙ্গলের মুখ পুড়িয়ে। এত আয়োজন কেননা চৈত্র এক জলজন্ত সাপ, খরা ক্ষুধা মারি মড়কের অশুভ নৃত্য। বৈশাখ মরা নদীর স্বপ্ন জলভারে নত হবে। তপ্ত মাটি আকণ্ঠ জলপানে মুগ্ধ, সবুজে ভাসাবে পৃথিবী মানুষের, গাছেদের, পাখিদের। বাহ, চমৎকারভাবে ভালো লাগলো। বৈশাখে একেবারে ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠান আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।